দর্শক দেশে এবং দেশের বাইরে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে ডিভাইন গ্রুপ নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি মঞ্জুর ইসলাম। আমার সাথে গণমাধ্যমে প্রকাশিত এবং প্রচারিত কিছু বিষয় নিয়ে কথা বলবার জন্য দুজন বিশিষ্ট অতিথি স্টুডিওতে উপস্থিত। চলুন পরিচিত হই। আমাদের সাথে আপনাদের অত্যন্ত পরিচিত মুখ, ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জনাব মোহাম্মদ আরাফাত। স্বাগত জানাচ্ছি আপনাকে। স্বাগত জানাচ্ছি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার মুন্সি আহসান কবির, যিনি সম্প্রতি আলী হাসান মুজাহিদের মামলার আইনজীবী হিসেবে আপনারা নিশ্চয়ই গণমাধ্যমে অনেকেই দেখেছেন। জনাব কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠান পেয়েছে যুদ্ধাপরাধীদের বিচার, সেই বিষয়ে আমরা হয়তো আলোচনার শেষ পর্বে কথা বলবো। আজকে মুজিবনগর দিবস আমরা উদযাপন করলাম, এটি একটি বিষয়। বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের 1 বছর পূর্ণ হলো 17ই এপ্রিল, এটি একটি বিষয়। এবং সর্বশেষ হচ্ছে যে আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের সমঝোতা চাই, এই প্রত্যাশা নিয়ে আমাদের আসলে আলোচনা শুরু করতে চাই। তা আমি যদি শুরুতেই জনাব মোহাম্মদ আরাফাত আপনাকে দিয়ে শুরু করতে চাই যে আমরা রাজনৈতিক এক ধরনের অস্থিরতা, এক ধরনের অনাস্থা, অবিশ্বাসের অভিযোগ অনেকের, এর মধ্যে সারা দেশের মানুষ গত কদিন ধরে হরতাল থেকে কিছুটা মুক্ত, এবং হয়তো কেউ কেউ আশা করছেন এর মধ্যে দিয়ে দুটি বড় দলের মধ্যে একটি সমঝোতা বা সংলাপের পরিবেশ এগুতে যাচ্ছে। আপনি এমনটি মনে করেন কিনা? বলা খুবই দুরূহ আসলে নিশ্চিতভাবে বলা, বাট আমরা তো প্রত্যাশা করি, কোনো সন্দেহ নেই যে এক ধরনের সমঝোতা হোক, স্থিতিশীল একটি পরিবেশ তৈরি হোক বাংলাদেশে। আসলে আপনাকে আমি বলি এই সমস্যাগুলি যে কেন আছে, এই সহিংসতা, এই সংঘাতের রাজনীতির পেছনে, মানে আমরা যদি গভীরে যে দেখি, এর আগে আমি বহুবার বলেছি, আজকে ধরেন আমরা গতকাল সারাদিন 17 এপ্রিল পালন করলাম। এটি বাংলাদেশের জাতীয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক দিন। এটার রেফারেন্স টেনে আমি নিয়ে বলতে চাই, দেখুন আজকে 17 এপ্রিলের মতন একটি মানে দিনও যেন দলীয়করণ হয়ে গেছে। এটাও সার্বজনীন না। বাংলাদেশের মুক্তিযুদ্ধের অনেক কিছুই সার্বজনীন না। এই যে দ্বিধা বিভক্তি মুক্তিযুদ্ধ প্রশ্নে, বাংলাদেশের জন্মের সাথে সম্পৃক্ত যে বিষয়গুলি, সেই প্রশ্নে যে দ্বিধা বিভক্তি, সেই বিভক্তি কিন্তু আজকে সংঘাতের মূল কারণ, যেটা আমি এর আগে বলেছি, মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত যা কিছু। কাজে এই যাই হোক, এটা আমাদের দুর্ভাগ্য আমাদের জন্য যে আমরা এই প্রশ্নে সবগুলো দল সমানভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে, ইতিহাসকে, চেতনাকে ধারণ করতে পারে না। প্রত্যেকটি পলিটিক্যাল প্লেয়ার যাদের করা উচিত ছিল, তো সেই জায়গায় আমরা যেহেতু এখানে এরকম একটি জায়গায় আছি, কিন্তু আমি একই সাথে আশাবাদী যে বাংলাদেশের পরবর্তী প্রজন্ম, আমরা বা আমাদের পরবর্তী প্রজন্ম কিন্তু আস্তে আস্তে মুক্তিযুদ্ধের গোড়ায় ফেরা শুরু করেছে। এই যে এই ফেরার পথে দেখুন, মানে আমরা এগুচ্ছি ধীরে ধীরে। আমরা সত্য উন্মোচিত হচ্ছে, সত্য আর মিথ্যার মধ্যে যে আপনার এক ধরনের বিভ্রান্তিকর বেড়াজাল ছিল চারিদিকে, আমাদের ধোঁয়াশা ছিল, সেগুলো আস্তে আস্তে কেটে যাচ্ছে। এবং এই যে বিভ্রান্তিকর ধোঁয়াশা কেটে গেলেই আমার ধারণা ইভেনচুয়ালি আমাদের সংঘাতের রাজনীতি থেকে আমরা পরিত্রাণ পাবো, যখন বাংলাদেশের প্রতিটি দল নির্দ্বিধায় নিঃসংকোচে 17 এপ্রিল পালন করবে, নির্দ্বিধায় নিঃসংকোচে জয় বাংলা বলবে, নির্দ্বিধায় নিঃসংকোচে 72-এর সেই সংবিধান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করবে, নির্দ্বিধায় নিঃসংকোচে কোনো তবে কিন্তু ছাড়া যুদ্ধাপরাধীদের বিচার চাবে, তখনই কিন্তু এই সংঘাত থাকবে না। পলিসি ম্যাটারে দুটো রাজনৈতিক দলের মধ্যে ডিফারেন্স থাকবেই, মতদ্বৈধতা থাকবেই, তাদের পারফরমেন্স কারো ভালো হবে খারাপ হবে তার উপর ভিত্তি করে জনগণ কখনো কাউকে ভোট দিবে, এই দলকে দিবে, কখনো ও দলকে দিবে। কিন্তু আজকে যখন এই যে বিভক্তির জায়গাটি যেখানে আছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই সহিংসতা এবং সংঘাত, কাজে খুবই দুরূহ, আসলে খুবই দুরূহ এখন এই যে সমঝোতাগুলি হওয়া। তারপর আমি মনে করি কোনো রকমে আর্টিফিশিয়ালি হলো এক ধরনের সমঝোতা করে আমরা আর একটু সময় দেওয়া উচিত, যে সময়ের সাথে সাথে আমরা মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে আবার গোটা দেশ যখন পৌঁছবে তখন এই সমস্যাগুলি থাকবে না। ব্যারিস্টার মুন্সি আহসান কবির, সমঝোতা কি দুরূহ? কিন্তু আমরা সাধারণ মানুষ প্রতিদিন সকালেই প্রত্যাশা করি যে আগামী দিনের সূর্যটি উঠবে একটি সমঝোতার পূর্ণ সংঘাতহীন রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হবে। আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। প্রথমেই আমি যেটা বলবো যে বঙ্গবন্ধু যে স্বপ্ন ছিল বাংলাদেশ গড়ার, মানে পশ্চিম পাকিস্তান থেকে বেরিয়ে এসে পূর্ব পাকিস্তানকে একটা নতুন দেশ গড়ার যে স্বপ্ন নিয়ে উনি আন্দোলন করেছিলেন এবং যার পরিপ্রেক্ষিতেই বাংলাদেশ হলো, তার যে ভিত্তিটা ছিল, সেই ভিত্তি বা প্রিন্সিপালগুলো যদি আমরা মেনে চলতাম বা চলি, তাহলে কিন্তু দ্বন্দ্ব থাকে না। সমস্যাটা হয়ে গেছে আমাদের রাজনীতিবিদদের মধ্যে, একটা দল আর একটা দলকে বিশ্বাস করেন। এই যে অবিশ্বাসের এই জায়গাটা, এটা অত্যন্ত একটা খারাপ জায়গা। ওনার সঙ্গে আমি পার্টলি একমত। প্রফেসর সাহেব যে কথাগুলো বললেন, আমি আজকে অ্যাপ্রিসিয়েট করি সৈয়দ আশরাফ সাহেবের কথাটা, সমঝোতার কথা উনি বললেন।
কিন্তু পরিবেশটা আছে কি? সমঝোতা করার জন্য একটা পরিবেশ দরকার। যে পরিবেশটা এর আগের বারে ছিল, আমরা যেটা দেখেছি মান্নান সাহেব, জলিল সাহেব আলোচনায় বসার আগে যে পরিবেশ তৈরির জায়গাটা, সেই জায়গাটা এবার তো নাই। শীর্ষ নেতৃবৃন্দকে ভিতরে নিয়ে যাওয়া হলো। আমরা আগে কখনো দেখি নাই যে কোনো দলের, বড় দলের, মানে যারা ক্ষমতায় ছিল এরকম কোন দলের, বিশেষ করে সেক্রেটারি জেনারেল, তাকে এই সিলি মামলায়, একজন আইনজীবী হিসেবে মনে করি এটা অত্যন্ত ক্ষুদ্র মানের মামলা। এই সমস্ত মামলায় বারবার ভিতরে নিয়ে যাওয়া, নিয়ে আসা জিনিসগুলো কিন্তু খুব ভালো লাগে না। সুতরাং আপনাকে যদি সমঝোতে আসতে হয়, প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, পরিবেশ তৈরি করতে হবে, তারপরে বসার ব্যাপারটা আসতে পারে। বসলে পরে সমস্যার একটা সমাধান হবে, কিন্তু আমার কাছে আমি অনেক সন্দেহ দেখি এর মধ্যে, কারণ আমাদের মধ্যে বিভাজন অনেক বেশি। ট্রু। আমার মনে হয় আপনারা জানেন কিনা, গ্রামের যে অবস্থা, আওয়ামী লীগ বিএনপির মধ্যে কোনো বিয়ে হয় না, একজন আর একজনের অনুষ্ঠানে যায় না, একজন আর একজনের মুখ দেখে না। ভাই বোন যদি একসঙ্গে দুটো আলাদা দল করে, তাদের মধ্যে দ্বন্দ্ব, এরকম একটা জায়গা তৈরি হয়ে গেছে। বিভাজনের এই জায়গা থেকে আমরা মুক্তি চাই। আমার মনে হয় এই স্বপ্নটা বঙ্গবন্ধু দেখেননি। বঙ্গবন্ধু যদি বুঝতেন যে আজকে থেকে 40-42 বছর পরে আমার দেশ সোনার দেশ এটা হয়ে যাবে, তাহলে দেশ স্বাধীনের জন্য এত কষ্ট করতেন না, আর 30 লক্ষ শহীদের আত্মার যে কষ্টটা, পেইন, সেটা থাকতো না। খুবই চমৎকার কথা। আমরা অনুষ্ঠান আজকে ছোট সংক্ষেপে শুনবো। আপনারা দুজনে খুবই আশার কথা বললেন, হয়তো আমিও এরকম একটি প্রত্যাশা নিয়েই আপনাদের কাছ থেকে শুনতে যাচ্ছিলাম। কিন্তু সমস্যার কথা আপনারা বললেন, আমরা কিন্তু তারপরও মনে করি, যেটা সৈয়দ আশরাফ সাহেব একটি আহ্বান জানিয়েছেন সমঝোতার, এবং বিএনপির অনেক নেতৃবৃন্দ যদিও কারাগারে, তারা কিন্তু এখনো বলছেন যে আমরা একটি নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ চাই। নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তারা বললেও তারা নিশ্চিত করতে চান নির্বাচনটি নিরপেক্ষ হবে, ক্রেডিবল হবে। এবং সেই এখানেই কিন্তু আসলে শেষ পর্যন্ত আটকে আছে। যুদ্ধাপরাধের বিচার প্রসঙ্গ আপাতত নাই বললাম, আমরা কেবল যদি আওয়ামী লীগ বিএনপির রাজনীতি দেখি, সেই ক্ষেত্রে আপনার কি মনে হয়, আমরা যদি বড় আলোচনায় না যাই, কোন পয়েন্টে গেলে পরে সত্যিকার অর্থে সমঝোতার দ্বার উন্মোচিত হতে পারে? না, উনি যেটা বললেন যে বঙ্গবন্ধুর যে স্বপ্ন, এবং সেই স্বপ্নের জায়গা থেকে আজকে বাংলাদেশ দূরে সরে গেছে, আমি ওনার সাথে কিন্তু একমত। এবং বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে কিন্তু এই বিভাজনের তৈরি, এবং যেটা আমি বারেবার বলেছি, মুক্তিযুদ্ধের যতগুলি চেতনা, যে স্তম্ভ, তার বিপক্ষে নতুন কিছু প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই বিভাজনটা তৈরি হয়ে দীর্ঘদিন ধরে বাংলাদেশে গেড়ে বসেছে আজকে। এবং আপনি দেখুন, এগুলো কিন্তু এক ধরনের সাইক্লিক অর্ডারে হচ্ছে। আজকে অফকোর্স আমি একজন সিটিজেন হিসেবে কন্ডেম করি যে একটি বিরোধী দলের এতগুলো নেতাকে গ্রেফতার করা, এটার পক্ষে আমি নই। আমি বিভিন্ন সময় কন্ডেম করেছি গভর্নমেন্টকে, এবং আমাদের বিরোধী দলের বিভিন্ন বন্ধুরা যারা আছেন, যাদের সাথে বসে টক শোতে কথা বলেছি, টক শোর আগে পরে আলাপচারিতা হচ্ছে, আমার ভাল লাগেনি তাদেরকে গ্রেফতারের বিষয়টি। কিন্তু আপনি দেখুন যে এমন একটি রাজনৈতিক চক্রের মধ্যে আমরা পড়ে গেছি। সেদিন আমি শুনছিলাম আওয়ামী লীগের একজন এমপি একটি টক শোতে বলছেন যে 2001-এ যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, আসার সাথে সাথে তৎকালীন বিরোধী দলের নেত্রী শেখ হাসিনার এগেইনস্টে 11টি মামলা দিয়ে দেওয়া হয়েছে। তারপরে তোফায়েল আহমেদ নাসিম সাহেব এদেরকে ধরে নিয়ে যে জেলে পুরে দেওয়া হয়েছে। আজকে তোফায়েল আহমেদ সাহেবের একটি টক শোতে আমি শুনছিলাম, উনি বলছেন যে উনাকে মামলা দিয়ে উনাকে হাতকড়া পরিয়ে কুষ্টিয়াতে নিয়ে যাওয়া হচ্ছে জেল হাজতে। এবং উনি যখন আরিচাঘাটে উনি যখন হাতকড়া পরা অবস্থায়, তখন মুজাহিদ সাহেব গাড়ি উনি পাশে দেখেছেন, ঠিক একই স্পটে যে উনি পতাকা ওড়াচ্ছেন। এই বিষয়গুলি তো বাংলাদেশে ঘটেছে। আমরা তো জানি যে সিটিং এমপি আসুল্লাহ মাস্টার একজন সৎ এমপি হিসেবে পরিচিত, রাজনীতিবিদ হিসেবে পরিচিত, যাকে আপনার দিবালোকে গুলি করে হত্যা করা হয়েছে। একজন এক্স ফাইন্যান্স মিনিস্টার শামস কিবরিয়া সাহেবকে গ্রেনেড অ্যাটাক করে হত্যা করা হয়েছে। আবির রহমান কিভাবে অর্ধেক হয়ে জীবিত হয়েছিলেন 2-3 দিন আমরা জানি, তারপর মৃত্যু করে ঢলে পড়েছে। তৎকালীন বিরোধী দলের নেত্রীর উপরে গ্রেনেড অ্যাটাক করা হয়েছে। তো এই যে আজকে আবার দেখেন, এখন এই অতীতের বিষয়গুলো আমি টানতে চাই না, এগুলো আমরা মানে হয় কি থেকে বেরিয়ে আমরা সামনের দিকে যেতে চাই, কিন্তু এই জিনিসগুলি থেকে যায় কোথায় জানি, যে মানে পাল্টাপাল্টির একটা সেম জিনিসটা কিন্তু যে গ্রাসরুটেও ঘটে। উনি যেটি বললেন যে গ্রাসরুটে ধরেন আজকে যারা এর মানে পূর্ববর্তী সময় যারা বিভিন্ন অত্যাচারের শিকার হয়েছে, তারা আজকে আবার ঠিক তার প্রতিশোধ নিতে চায়। আবার এর পরে যারা ক্ষমতা আসবে তারা এদের প্রতিশোধ নিতে যাবে। এই প্রতিশোধ পরায়ণতা একজন আরেকজনকে যে আপনার যে এই ধরনের আমি আপনাকে একটু অ্যাড করি, আমি আপনাকে একটা জিনিস অ্যাড করি। ব্যারিস্টার মওদুদ আহমেদ সাহেব ওয়ান অফ দি মোস্ট সিনিয়র কাউন্সিল অফ দ্য কান্ট্রি। রাজনীতি করার কারণে তাকে পছন্দ করেন আর অপছন্দ করেন সেটা আলাদা জিনিস। হাইকোর্ট তাকে জামিন দেওয়া হয়েছে, সেই জামিনের প্রেক্ষাপটে ওনারা সারেন্ডার করতে গেছেন ডিউ ডেটের মধ্যে। সাধারণত হাইকোর্টের একটা জামিনের পরে নিচের কোর্ট জামিন দিয়ে দেয়, এটাই ট্রেন চলে আসছে যুগের পর যুগ। এখন উনি কাগজ দেখালেন যে আমি চিকিৎসার জন্য যাচ্ছি, এই আমার ভিসা, এই আমার টিকিট,
এরকম একটা গাড়ি পোড়ানোর মতো মামলায় মওদুদ আহমদ সাহেবকে ঢুকাই দিলেন ভিতরে, এটা কি কোনো শোভনীয় বিষয় হলো? আমি মনে করি না। আপনার সাথে আমি দ্বিমত পোষণ করি না, কিন্তু এটা আপনার আপনার সাথে আমি এই জায়গাটা আমি অ্যাপ্রিশিয়েট করছি যে ওনারা কোথায় যাচ্ছেন। না, আমি ডেফিনেটলি আপনার সাথে দ্বিমত পোষণ করি না। এবং আমি দেখুন, এখানে দুটো বিষয় আছে। একটি হচ্ছে যে এই যে এটাকে আমি পছন্দ করছি না, এই যে এক দল নেতাকে সবকে ধরে দেওয়া হলো, জেলে ঢুকে দেয়া, মানে এইভাবে আসলে না সামনে এগুলোর পথটা থাকে না, পাল্টির মধ্যে থেকে যায়। আমি যেটা মনে করি, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল, শেখ হাসিনা বঙ্গবন্ধুর, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা। আমি মনে করি তারা যদি আরেকটু উদারতা দেখাতে পারেন, আরেকটু যদি সমঝোতার পরিবেশ তৈরি করতে পারেন, তাদের কাছে তো আশাটা বেশি। সেই জায়গা থেকে আমি আশাটা করতে চাই। তবে অ্যাট দ্য সেম টাইম দেখুন, আপনাকে এটাও আমি বলি যে এই যে গত কিছুদিন ধরে যে সহিংসতাগুলি রাস্তাঘাটে হয়েছে, মানে এটা কি আমরা মানতে পারি যে এই যে যারা পিকেটাররাই শুধু বোমগুলি ছুড়েছে, এই ককটেলগুলি ছুড়েছে, সাধারণ মানুষ যে ক্ষতিগ্রস্ত হয়েছে তার পেছনে কি কোনো মাস্টার মাইন্ড ছিল না, কোনো প্ল্যান ছিল না, ফাইন্যান্স জোগাড় করার জন্য কেউ ছিল না? এইটা যদি আবার হয়ে যায় যে রাজনৈতিক নেতৃবৃন্দ এই কাজের সাথে সম্পৃক্ত, সেটাও তো খুব দুঃখজনক। মানে বোথ এন্ডে সমস্যাগুলি কিন্তু আছে। হয়তো ছিল। আমি যদি আপনাকে একটু পাল্টা ছোট করে জানতে চাই, আপনি যদি গত কয়েকদিন অন্তত 4-5 দিনে দেখেন, যেখানে কেবলমাত্র 18 দলীয় জোটের মধ্যে জামাত শিবিরের সরব উপস্থিতি নেই, বিএনপি একটি কর্মসূচি দিয়েছে, মূলত বিএনপির পক্ষ থেকে 18 দলীয় জোট বলা হয়নি, সেখানে কিন্তু হরতাল বা ধ্বংসাত্মক কিছু আমরা লক্ষ্য করি না। তার মানেটা কি? যে বেসিক্যালি দুটি দলই কিন্তু বাংলাদেশের গণতন্ত্রের ভূমিকা রেখেছে। তার মানে কি এখানে অন্য কোনো উপসর্গ যোগ হওয়ার কারণে আমরা সহিংসতা লক্ষ্য করি? নিশ্চিতভাবে বলা যায়। মানে আমি পার্সোনালি যেটা মনে করি, এবং বাংলাদেশের অনেক সুধী সমাজে অনেকেই মনে করেন, পলিটিক্যাল অ্যানালিস্ট অনেকেই মনে করেন, জামাত এবং শিবির, স্পেশালি জামাতে ইসলাম, তাদেরই তো অঙ্গ সংগঠন শিবির। মোদ্দা কথা হচ্ছে তারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধী শক্তি। স্বাধীন বাংলাদেশে এরকম বিরোধী শক্তিরা রাজনীতি করলে সেই দেশে এই ধরনের সমস্যা লেগেই থাকবে, এটা একটা স্বাভাবিক ব্যাপার। আপনি কি মনে করেন, মানে একেবারে সুনির্দিষ্ট যদি এই বিষয়টা, কারণ গত একটা জিনিস আমি পরিষ্কারভাবে, যেটা আমরা আদালতও বলেছি, যে জামাত ইসলাম 1971 সালে ইউনাইটেড পাকিস্তানকে সাপোর্ট করছে, এটা আমরা অ্যাডমিট করছি কোর্টে। আমরা এটাও বলেছি যে সাপোর্ট করাটা যদি কোনো অপরাধ হয়ে থাকে তাহলে তার বিচার হোক, উই ডোন্ট মাইন্ড। বাট আমাদের কেউ যদি অ্যাট্রোসিটির সঙ্গে কানেক্টেড থাকে, অবশ্যই তার বিচার হতে হবে। এটা 30 লক্ষ মানুষের আত্মা, 2 লক্ষ মা বোনের ইজ্জত, ইটস নট এ ম্যাটার অফ জোক, এটার বিচার হতেই হবে। আমার ক্লায়েন্টও তো আদালতে দাঁড়ায় বলে নাই যে আমি বিচার চাই না, উনি বলেছেন মাই লর্ড আমি সুষ্ঠু বিচার চাই। বিচার চাওয়ার অধিকার তার আছে, ন্যাচারালি আছে। সুতরাং পরিচ্ছন্ন একটা বিচার চাই, বিচারটা পরিচ্ছন্ন হবে সেটাই তো আমরা প্রত্যাশা করব। কিন্তু আমরা নষ্ট করে দিছি জায়গাটা কোথায়? বারবার যদি একটা মামলা নিয়ে কথা বলেন, কারণ মামলা যখন চলমান থাকে তখন তো কি বলবো, এটা সিসিং, আদালতের নিয়ন্ত্রণাধীন মামলা, সেই অনুযায়ী কথা বলতে নাই। কে কথা বলে নাই? মাননীয় প্রধানমন্ত্রী কথা বলছেন, অন্যান্য মন্ত্রীরা কথা বলছেন, রাজনীতিবিদরা কথা বলে জায়গাটাকে ব্যাপক বড় জায়গায় নিয়ে গেছেন। এত বড় জায়গায় নেওয়ার দরকার ছিল না, তো কোনো প্রয়োজন ছিল না। বিচার করবে কোর্ট, কোর্টে বিচার চলছে, প্রসিকিউটর আছে, ডিফেন্স কাউন্সিল আছে, ইনভেস্টিগেটর আছে, মামলা চলবে, রায় হবে, কোর্ট থেকে বেরিয়ে আসবে সবকিছু। সেই ক্ষেত্রে আমি যেমন বলতে চাই আপনাকে, শাহবাগের যে বিষয়টা, আমি কিন্তু এদের স্পিরিটটাকে আই সাপোর্ট ইট। স্পিরিটটাকে সাপোর্ট করে এই কারণে, এটার সঙ্গে 30 লক্ষ মানুষের আত্মার সম্পৃক্ততা রয়ে গেছে, দ্যাটস ওয়াই আই সাপোর্ট ইট। কিন্তু আমি সাপোর্ট করি না কোনটা, যে ফাঁসি না হওয়া পর্যন্ত রাস্তা ছাড়বো না, এই ফাঁসি না হওয়া পর্যন্ত আমি রাস্তা ছাড়বো না, এই জায়গাটাই আমি একমত নই। কারণ তাহলে রুল অফ ল বলে কিছু থাকবে না। কারণ এখানে আমি একটু বলি, জাস্টিস উইল বি ডিসাইডেড বাই দ্য কোর্ট। না, আপনার সাথে আমি টেকনিক্যাল ইস্যুতে আমি আপনার সাথে দ্বিমত পোষণ করছি। আমি টেকনিক্যালি জানি, কিন্তু আমি খুব না লয়ের জায়গা থেকে আপনি যেটা লয়ের মধ্যে আমি একটু প্রিন্সিপালি কিছু ইস্যু বলতে চাই। যেমন ধরেন আপনি যেটা বললেন জামাতে ইসলাম ইউনাইটেড পাকিস্তানের পক্ষে ছিল, তার মানে কি? তার মানে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে ছিল। তার মানে কি? বাংলাদেশের স্বাধীনতার জন্য যারা লড়াই করছে, যারা আত্মহতি দিচ্ছে, 30 লক্ষ যে জীবন দিচ্ছে, সম্ভ্রম দিচ্ছে নারীরা, এটার পক্ষে তাদের অবস্থান ছিল না, এটার পক্ষে তাদের সহানুভূতি ছিল না। যারা বরং এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত, তাদের পক্ষে তাদের অবস্থান। কাজে নৈতিকভাবে সবচেয়ে বড় বিচার কি হবে? স্বাধীন দেশে তাদের তো এটা কি কোনো বিচার হতে পারে? এটার বিপক্ষে, স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেয় তারা এই দেশে পতাকা উড়াবে, এদেশে রাজনীতি করবে, কিন্তু রিয়ালিটি সেটা হয়ে গিয়েছিল। সেখানে রাজনৈতিক নেতৃবৃন্দ সকলের, আমি মনে করি, একটা জিনিস একটু শেষ করে নিই। একটা জিনিস আমি আপনার সাথে একমত যে অ্যাট্রোসিটি বা ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, ক্রাইম এগেইনস্ট পিস, জেনোসাইড বা ওয়ার ক্রাইম যাই বলেন, আইনের দৃষ্টিতে যে বিচারগুলি সেটা আইনের মাপকাঠিতেই সুনির্দিষ্টভাবে নিরপেক্ষ এবং প্রফেশনালি হবে। এখানে আমার কোনো দ্বিমত নেই, আমি এভাবেই চাই।
কিন্তু আমি বলছি তার বাইরে তো কিছু কথা আছে, নীতি নৈতিকতার তো কিছু বিষয় আছে। সেই বিষয়ে অবশ্যই একেবারে 1 মিনিটের মধ্যে অবশ্যই থাকবে। কারণ হচ্ছে যে আমি আই এম নট বিলংস টু জামাত, আমি জামাতের রাজনীতিও করি না, জামাতের রাজনীতির সাথে আমার সংশ্লিষ্টতাও নাই। সুতরাং জামাত হ্যাজ টু গিভ দ্য আনসার টু দ্য পিপল। এটা নিয়ে তো কোর্টেও তার জাজমেন্টে তো এসছে। জামাত তো একটা জায়গায় বলছে যে আমি ইউনাইটেড পাকিস্তানকে সাপোর্ট করেছি এবং এটার জন্য সুষ্ঠু বিচারের পক্ষে তারাও আপনি বলছেন। ব্যারিস্টার কবির, আগে আপনাকে থামিয়ে দিয়েছিলাম, আমরা একেবারে কম সময়ে সংক্ষেপে জানতে চাইব যে আজকে আমরা যেই সময়টায় কথা বলছি, গতকালই একটি মামলার যুক্তিতর্ক শুনানি শেষ হয়েছে, প্রায় 2টি মামলা শেষ পর্যায়ে আছে। আপনি একজন আইনজীবী এবং সাধারণ নাগরিক হিসেবে যদি জানতে চাই, এই মামলার রায়ের পরে যদি যে কোনো দিনই হোক, একদিন বা একাধিক দিন আদালতে রায় হবে, তারপরে মানুষের এক ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া হতে পারে, কিন্তু যেটি আমরা লক্ষ্য করলাম এর আগে কাদের মোল্লার রায় এবং দেলোয়ার হোসেন সাঈদীর রায় পরে সারা বাংলাদেশব্যাপী এক ধরনের তাণ্ডব অভিযোগ করা হয় জামাত শিবিরের উদ্যোগে মূলত তাণ্ডবটি, তারপরে পক্ষ বিপক্ষ ছিল। আমরা কি এমন কিছুই আশা করব, নাকি আমরা আশা করতে পারি যে বিগত অভিজ্ঞতা থেকে রায়ের পরে সাধারণ মানুষ পক্ষে বিপক্ষে যেটিই হোক অন্তত ধৈর্য ধরে পরবর্তী আপিল পর্যন্ত যাবার জন্য অপেক্ষা করবে? এটা যদি আমার পার্সোনাল ভিউ হয়, যেহেতু আমি তার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না, আমার পার্সোনাল ভিউ হচ্ছে যে রায়ের দিন যে হরতালের যে ইস্যুটা, সেটা থাকা উচিত নয়। এটা হচ্ছে একেবারে আমার পার্সোনাল ভিউ। জামাতের ভিউ জামাতের কাছে, আমি জামাতের আইনজীবী, প্রফেশনালি মামলাটা ডিল করি, আমার দৃষ্টিতে এই জায়গাটা থাকা উচিত না, যেহেতু আপিলের একটা সুযোগ রয়ে গেছে। বাট এই পরিস্থিতিটা তৈরি হয়ে গেছে রাজনৈতিক কারণে, সেটার ব্যাখ্যা একমাত্র জামাতে দিতে পারবে। এটার ব্যাখ্যা আমার পক্ষে দেওয়া সম্ভব না, উচিত নয়, কারণ আমি তো তার দল করি না। নিশ্চয়ই। আমি ব্যারিস্টার কবিরের একটা ইয়ের সাথে ওপিনিয়ন, যেটার সাথে একমত। উনি যেটা বললেন যে কোর্টের মামলাগুলি যে প্রসিডিওরে আগাচ্ছে একবার প্রফেশনালি আগানো উচিত, তার মাধ্যমে যেটা রায় আসবে সেভাবে আসবে। কিন্তু ইনফ্লুয়েন্সের ব্যাপারটা দেখেন, জামাত কিন্তু পলিটিক্যালি যেভাবে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে এই রায়কে, আন্তর্জাতিকভাবে তারা যেভাবে টাকা ছড়াচ্ছে, তারা যেভাবে লবিস্ট নিয়োগ করছে, যেভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে, বিভ্রান্তমূলক কথাবার্তা আপনার মানে গণমাধ্যম বলেন, আপনার ইভেন সোশ্যাল মিডিয়াগুলোর মাধ্যমে, এবং সর্বোপরি তারা যেটা করছে বিচারবাণী, তারা কিন্তু লয়ার নিয়োগ করছে, বিচারের মধ্য দিয়ে আছে, আবার বিচারের রায়ের বিপক্ষে তারা আবার দাঁড়িয়ে যে বিচারবাণী তালগাছে আমার, তারা হরতাল লাগছে, সহিংসতা করছে, রেল লাইন উপরে ফেলছে, পুলিশের উপর আক্রমণ করছে, রাষ্ট্র এবং সংবিধানকে চ্যালেঞ্জ করছে। আগামী রায়ের পরে কি আপনি এমনটি আশা করেন? না, আমি যেটা বলছি, তাহলে অন দ্য আদার হ্যান্ড দেখেন, যারা আজকে শাহবাগে গেছে তারা কোন পক্ষ? তারা তো ভিকটিম, তারা তো তাদের সর্বোচ্চ যে দণ্ড সেটি চাচ্ছে, সে আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। তারা তো সেটা বলবেই। আমার ভাইকে, আপনার ভাইকে যদি মেরে ফেলা হয়, আপনি কি ঘাতকের বলবেন যে ঠিক আছে যাবজ্জীবন দিলে ঠিক আছে, বা 10 বছর জেল দিলে ঠিক আছে? আপনি তো বলবেনই আমি সর্বোচ্চ দণ্ড চাই, আমি ফাঁসি চাই। ওরা তো কেউ সহিংসতা করছে না, কেউ তো বলছে না যে না হলে আমি রেল লাইন উপরে ফেলবো, পুলিশকে যে মেরে ফেলবো। কাজেই এটা হচ্ছে আপনার একটা অহিংস এবং একটি সিস্টেমেটিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যারা ভিকটিম অলরেডি হয়েছে, যারা মার খেয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তার পরবর্তী প্রজন্ম কিন্তু এই বিচারের ন্যায় বিচার চাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করছে শাহবাগ চত্বরে। অন দ্য আদার হ্যান্ড, যারা একবার আমাদের মেরেছে তারা আজকে আবার বিচারকে প্রভাবিত করার জন্য রেল লাইন উপরে ফেলছে, পুলিশকে আঘাত করছে, গোটা বিশ্ব জুড়ে টাকা ছড়াচ্ছে, লবিস্ট নিয়োগ করছে, যেগুলো ডকুমেন্টস আমরা দেখেছি এই কাজ করছে। কাজে ইনফ্লুয়েন্স যদি কেউ করে থাকে তাহলে জামাতে ইনফ্লুয়েন্স করছে। এবং আমার কথা হচ্ছে যে যাই হোক না কেন, আগামী রায় আপনি কি প্রত্যাশা করেন? আমি যেটা প্রত্যাশা করি, দিস ইজ নট অ্যাবাউট রিভেঞ্জ ফ্রম আওয়ার সাইড, ইট ইজ অ্যাবাউট এস্টাবলিশিং জাস্টিস। আমরা ইট ইজ নট আউট অফ ভেঞ্জেন্স, আমরা ন্যায্যতাই দেশে প্রতিষ্ঠা করতে চাই, কালচার অফ ইম্পিউনিটি ওয়ান্স অ্যান্ড ফর অল এন্ড করতে চাই, অপরাধ থেকে দায় মুক্তির সংস্কৃতি করতে চাই, শেষ করতে চাই, না হলে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা পাবে। আপনি কি মনে করেন আমরা আবারও সহিংসতা দেখব এবং সরকারের এক ধরনের নির্লিপ্ততা অথবা এই সহিংসতা সফলভাবে মোকাবেলা? আমি যেটা মনে করি যে যারা ন্যায্যতার পক্ষে, আইনের শাসনের পক্ষে, সরকার থেকে শুরু করে দেশের আপামর জনসাধারণ সবাইকে এই ন্যায্যতা এবং ন্যায় শাসনের পক্ষে, সত্যের পক্ষে থাকতে হবে। যদি কোনো কুচক্রী মহল সহিংসতা চাপিয়ে দিতে চায়, সেটা আমাদের সবাই মিলে মোকাবেলা করতে হবে। আমি যেটা মনে করি, আমি একটু ওনার সঙ্গে ডিফার করছি এই কারণেই যে জামাত সব ষড়যন্ত্র করছে, এটা কিন্তু আমি মানে এই যে লবিস্ট নিয়োগের ব্যাপারে লবিস্টের ব্যাপারটা আমিও শুনেছি, সেটা বোধহয় অন্য প্রসঙ্গে যুদ্ধাপরাধী বিচারকে বানচাল করার জন্য নয়। আমরাও তো বসেছি স্টেফেন জেরাপের সাথে, বসছি না ডিফেন্স কাউন্সিল হিসেবে, আমরাও তো শেয়ার করেছি ওনারা কি বলেছেন, কি চিন্তা করছেন, আমরাও সেটা বলেছি। আমরা কি চিন্তা করছি, কি আমরা পাইনি, সেটা আমরা বলেছি। সুতরাং জায়গাটাকে এইভাবে না দিয়ে, ঢালাওভাবে না বলে, আমার যেটা মনে হচ্ছে, আমার ব্যক্তিগত ভিউ অথবা একজন আইনজীবী হিসেবে, জামাতের ইস্যুটা বড় করে দিলাম বোধহয় আমরাই।
আলোচনা করে নিষিদ্ধ ঘোষণা করে দিস অ্যান্ড দ্যাট, তা না হলে শিবিরের মতো একটা ছাত্র সংগঠন সারা দেশে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে একটা সাকসেস করতে পারে। হরতাল সুযোগটা কে করে দিল? আমরা করেছি। আমরা মানে কি? আমার গভর্নমেন্ট করেছে। আমার গভর্নমেন্ট। সেক্ষেত্রে আপনার পরামর্শ কি আগামী দিন আমরা কিভাবে সরকার এটাকে মোকাবেলা করা উচিত? আমার কাছে তো মনে হচ্ছে যে সরকার একটা ভঙ্গুর জায়গায় পৌঁছে গেছে। সরকারের তো পরিত্রাণের কোনো উপায় নেই। পরিত্রাণ তো গভর্নমেন্টকে করতে হবে, তাকে এগিয়ে আসতে হবে। আচ্ছা, আমরা 1 মিনিট সময় অন্য একটা প্রসঙ্গে না গেলেই না। আমরা যেদিন 17 এপ্রিল পালন করলাম, একই দিনে বিএনপি নেতা ইলিয়াসের এই গুমের 1 বছর পূর্তি হলো। সরকারের অনেক সাফল্যের পরে কিছু ব্যর্থতা সরকারের প্রশাসন যন্ত্রের, এটির মধ্যে একটিকে ধরে নেওয়া হয় ইলিয়াস আলী গুম হওয়ার 1 বছরের মধ্যে এখন পর্যন্ত তার পরিবার জানে না তিনি কোথায় আছেন। শুধু কি একটাই ব্যর্থতা? আমি একটি এই প্রসঙ্গটা বলতেছি। অনেক সফলতা আছে, অনেক ব্যর্থতার মধ্যে এটি একটি ব্যর্থতা। হ্যাঁ, অবশ্যই। কিন্তু ব্যর্থতা কি? কিন্তু এই ক্ষেত্রে একজন নাগরিক হিসেবে নাগরিকের জানবার অধিকার আছে, তার হাজবেন্ড বা একটা শিশুর তার বাবা কোথায়। এই ক্ষেত্রে আমরা কি মনে করব যে সরকার বা প্রশাসন তাদের এত যন্ত্র থাকতে এর ব্যাপারে কি এক ধরনের এটার মানে কিভাবে ব্যাখ্যা করা যায়? এটার আসলে ব্যাখ্যা করা খুব মুশকিল, কারণ গভর্নমেন্ট হচ্ছে তো একটা হোল অর্গান। তো একটা মানুষ, আমার দায়িত্ব কিন্তু গভর্নমেন্টের নিয়ন্ত্রণে। আমার ভালো মন্দ দেখভাল, স্বাস্থ্য, চিকিৎসা, হোয়াট এভার ইট ইজ, এটা দেখার দায়িত্ব হচ্ছে গভর্নমেন্টের। ইফ আই এম ইন ট্রাভেলস, তাহলে আমাকে পুলিশ হেল্প করবে, সেটা ন্যাচারাল ব্যাপার। বাট আই ডোন্ট হ্যাভ এনি ট্রাস্ট অন টু দ্য পুলিশ। এটা তৈরি হয়ে গেছে, এটা কিন্তু ছিল না। বছর 15 আগেও কিন্তু পুলিশের প্রতি মানুষের শ্রদ্ধা ছিল অন্যরকম। এই জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে কেন? রাজনীতিবিদদের জন্য। একই কথা। পুলিশের উপর মানুষের ট্রাস্ট এটা আমি ওনার সাথে ওই অর্থে একমত হব না। বাট আগের কথাটার সাথে একমত। ইলিয়াস আলী যে গুম হয়েছেন, পাওয়া যাচ্ছে না, এটা বাস্তবতা। এটা যেমন বাস্তবতা, একই সাথে এটাও বাস্তবতা যে এই বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র, যেখানে একটি সরকার আছে, এবং এটি বাস্তবতা যে সরকারেরই কিন্তু দায় নিতে হবে। আজকে যদি গুম হয়ে যায়, ওনাকে খুঁজে পাওয়া না যায়, এই দায় কে নিবে? সরকারকে নিতে হবে, তার হাতে প্রশাসন। কাজে এর জবাব কিন্তু সরকারকে দিতে হবে। এখান থেকে সরকার কোনোভাবেই দায় মুক্তি পাবে না। এই দায়িত্ব সরকারের, কোনো সন্দেহ নেই। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। সময়ের স্বল্পতার জন্য এখানে শেষ করতে হচ্ছে। নিশ্চয়ই এই বিষয় নিয়ে আমরা আরো শুনবো। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে কথা মোহাম্মদ আরাফাত শেষে বললেন ইলিয়াস আলী গুম প্রসঙ্গে, যে সরকারের দায় এড়াবার কোনো সুযোগ নেই। একজন নাগরিক গুম হয়ে গেলে তাকে তার সম্পর্কে জানান দেয়া, তার পরিবারকে অন্তত নিশ্চিত করার দায় শেষ পর্যন্ত সরকারের। এবং ব্যারিস্টার মুন্সি আহসান কবির এই বিষয়ে যেটি বললেন, অনেকগুলো বিষয় যে মূলত রাজনৈতিক নেতৃবৃন্দের একটি দল আরেকটি দলের প্রতি যে অনাস্থা, অবিশ্বাসের ফলে আমরা যে রাজনৈতিক সংকটে চলে এসেছি, জামাত শিবিরের তাণ্ডব থেকে শুরু করে প্রশাসনের এক ধরনের অনীহা, ব্যর্থতা বা অসাফল্যের যে সমস্ত খতিয়ান যদি আমরা দেখি, সেখানেও রাজনৈতিক দলগুলোর এক ধরনের দায় দায়িত্ব রয়ে গেছে। আমরা তাদের দুজনের আলোচনা থেকে এইটুকু বিশ্বাস করি, বড় দুটি দল যদি পরস্পরের প্রতি আস্থা ফিরে পায়, যদি একজন আরেকজনের উপর আস্থা রেখে সামনের দিকে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যেতে পারে, তাহলেই কেবল বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ সুন্দর হবে এবং সাধারণ নাগরিকরা নিশ্চিন্তে গণতন্ত্রের সুফল ভোগ করতে পারবে। এই প্রত্যাশা এখানে শেষ করছি। খোদা হাফেজ।